আমাদের সুনীল চক্রবর্তী দাদা অনেক মনীষীদেরকে নিয়ে অনুষ্ঠান করেন এবং এই ভাবনাটা আপনার মধ্যে জেগে উঠেছে কিভাবে যে মনীষীদেরকে সম্মান দিতে হবে যারা জীবনে বেঁচে থাকতে হয়তো মানুষের কাছে পৌঁছেনি কিন্তু নিজেরা কাজ করে গেছে, কিন্তু তাদেরকে আপনি সম্মান দিচ্ছেন অনেক দিন ধরে, আজকে নয়, এটা অনেক দিন ধরে। একদম ঠিক। আমার বাড়ি অ্যাকচুয়ালি হুগলি জেলার আরামবাগ। আরামবাগ মনীষী বেষ্টিত একটা জেলা, যদিও এখনো হয়নি, হবে, এই সবে ঘোষণা হয়েছে। আচ্ছা, আমাদের এটাও আপনার নিজের চেষ্টা? একদম। আমাদের যেটা স্বপ্ন, ডক্টর আম্বেদকর সাহেব যেভাবে কাজ করে গেছেন, আর আমাদের যিনি আব্দুল কালাম সাহেব একটা কথাই বারবার বলতেন, তুমি যেটা ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়। তা আমি যেহেতু মনীষী গোষ্ঠীত একটা এলাকার মানুষ, আমার এলাকায় ঠাকুর রামকৃষ্ণ দেব আছেন, রাজা রামমোহন রায় আছেন, বিদ্যাসাগর আছেন, এরা তো পরিচিত, সবাই চেনেন। কিন্তু এমন কিছু মনীষী আছেন যাদের অনেকে জানেন আবার জানেন না। যেমন ধরুন প্রফুল্ল সেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর ওনার জীবন জীবিকা 5 জনের দান ধ্যানের ওপরে চলত এবং প্রচুর উনি কাজ করেছেন। তা আমরা এই মনীষীর তালিকায় প্রফুল্ল সেনকে নিয়ে এসেছি। রাধাকৃষ্ণ পাল, ব্যাঙাই অঞ্চলে বাড়ি, আপনারা হয়তো নাম শোনেন না, কিন্তু এই মানুষটার যে কাজ, প্রায় 45টা বিদ্যালয় আর মহাবিদ্যালয় মিলে 45টা উনি স্থাপন করেছেন। বিদ্যালয় আর মহাবিদ্যালয় স্থাপন করার জন্য উনি নিজের বাবাকেও ব্ল্যাকমেল করেছেন। তখনকার দিনে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, ওনাকেও ব্ল্যাকমেল করেছিলেন। একটা ছোট্ট উদাহরণ দিই, ডক্টর বিধানচন্দ্র রায় ওই মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট পরিদর্শনে যাচ্ছেন, ব্যাঙায় উনি নামিয়ে নিয়ে বিধান রায়কে নামিয়ে নিয়ে একটু চা খেয়ে যাবে বলে 20 ফুট দূরে নিয়ে যেয়ে বললো এই পর্দাটা একটু সরিয়ে দেয়। পর্দাটা সরাবার পর উনি চমকে গেলেন যে ওনার বাবা এবং মায়ের নামে একটা মহাবিদ্যালয় করার জন্য শিরোন্যাসটা ওনাকে দিয়ে করিয়ে নিল। যথারীতি যেহেতু বাবা মায়ের নাম জড়িয়ে গেছে, ডক্টর বিধানচন্দ্র রায় ব্যাঙাই অঘোরগামিনী মহাবিদ্যালয় স্থাপন করলেন। এখন প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে। পাশেই আরামবাগ শহরে নেতাজি মহাবিদ্যালয়, ওনারই অবদান। এছাড়া বহু গ্রামে গঞ্জে স্কুল করার পর আমি দেখছি যে ভদ্রলোক এত কাজ করে গেলেন, কেউ চেনে না। ওই কলেজের যে অধ্যক্ষ, উনিও ভালো বোঝেন না, ছাত্রছাত্রী তারাও বোঝেন না, কিন্তু একটা ওনার মূর্তি করা হয়েছে। তখন আমার মনে হলো মনীষীদের নিয়ে কিছু কাজ করা দরকার। মনীষীদের জন্মস্থানগুলো আমি পরিদর্শন দিয়ে যা দেখলাম, চোখে জল আসে আর অবস্থা, অবহেলিত হয়েই পড়ে রয়েছে। আরও আমার খারাপ লাগলো, রাজা রামমোহন রায় ভারতের প্রথম রেঞ্জার, তখন স্বাধীনতা 60 বছর পরও আমরা দেখছি এখন 79, তখন 60 বছর ওনার জন্মভূমিতে কোনো রেল যায়নি, মানে রেল মানচিত্রে যোগ হয়নি। না হয়েছে বিদ্যাসাগর, তখন থেকে আমরা বলতে আরম্ভ করলাম, এই বিভিন্ন সভা সমিতি যেখানেই যাই বলি এটা হওয়া দরকার। অনেকে হাসি ঠাট্টা অনেক কিছু করেছেন, বিদ্রুপ করেছেন, কিন্তু আপাতত দুটো জায়গাতেই রেল স্যাংশন হয়ে গেছে, টাকা এলোমেন্ট হয়ে গেছে, কাজও চলছে। তা কাউকে তো করতে হবে, করে মানে বলতে হবে, চাইতে হবে। যখন এই রেল নিয়ে আমরা কলকাতায় জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলাম, উনি বললেন একটা টাইমে এগুলো স্যাংশন ছিল কিন্তু কাঁদার লোক নেই। যেমন উনি খুব সুন্দর একটা উপমা দিয়েছিলেন, আমি চমকিত ছিলাম যে দেখবেন বাড়ির বাচ্চারা, দুগ্ধপোষ্য শিশুরা ব্রেস্ট মিল্ক পায় না, মা দেয় না,
যতক্ষণ না এই বাচ্চাটা কাঁদে। হুম তা আপনারা ভাবেন কী করে এত বৃহৎ একটা কাজ হয়ে যাবে, আপনারা কাঁদবেন না। তারপর থেকে আমি কাঁদতে আরম্ভ করেছি, বিভিন্ন মনীষীদের জায়গাগুলো যাই, দেখি। যেমন আমি কাজী নজরুল ইসলামের চুরুলিয়া হুম প্রথম যখন যাই, আমি খুঁজে পাচ্ছি না চুরুলিয়া কোন দিকে যাব। অজ পাড়াগাঁয়ের মধ্যে একটা যেতে যেতে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। হুম আমি বাইক নিয়ে গেছিলাম, আমি আর যাওয়ার সাহস পেলাম না। আমি একটা হোটেলে থাকলাম, থেকে তার পরের দিন খোঁজ করে প্রায় 3-4 ঘন্টা পর 10 থেকে 15 কিলোমিটার রাস্তা, আমার 3-4 ঘন্টা সময় লাগলো পৌঁছতে। তখন আমি মনে মনে ভাবলাম কী হাল আমাদের। কাজী নজরুল ইসলামের মতো মানুষের জন্মস্থান কেউ বলতে পারছে না, পাশাপাশি আমিও খুঁজে পাচ্ছি না। তখন আমি নিজে উদ্যোগে আমি বাড়িতে ফিরে এক ট্রাক্টর পথ নির্দেশ আমি নিজে তৈরি করলাম, নজরুল ইসলামের ছবি দিয়ে এবং অ্যারো দিয়ে প্রতিটা মোড়ে মোড়ে আমি লাগিয়ে দিলাম চারিদিকে। হুম তখন করিম সাহেব, ওনার যে ভাইপো, উনি দেখে মানে বিহল হয়ে গেলেন যে এতদিন যেটা কেউ করেনি সেটা আপনি করে দেখালেন। কিন্তু তারপরে যে লাগিয়ে দিয়ে এলাম ছবিগুলো, তারপর দেখলাম গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে সরকারিভাবে ঠিক আমার জায়গাগুলোকেই অ্যারো চিহ্ন দিয়ে একদম কংক্রিট করে দিলাম। তার মানে কি, চাইলেই কাজ করানো যায় যদি আমরা দেখিয়ে দিই চোখে আঙুল দিয়ে যেটা দরকার। তখন থেকেই আমার একটা নেশা সেইভাবেই চলছে। এখন আমরা বিভিন্ন মনীষীদের নিয়ে কাজ করি, করতে করতে আমি দেখলাম বাংলার মনীষীদের জন্ম মৃত্যু দিনগুলো ইংরাজি তারিখ ধরে ধরে পালন করা হয়, বাংলায় নয়। তাহলে বাংলার মনীষী কেন বাংলায় নয়? হ্যাঁ। রবীন্দ্রনাথের একমাত্র বাংলায় হয়। যেহেতু জীবদ্দশায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জন্মদিন নিজে পালন করেছিলেন বাংলায়, হ্যাঁ তাই বাংলাটা এখনও ধারাবাহিকভাবে চলছে। আমি 51 জন মনীষীর একটা বই লিখলাম, সেখানে বাংলায় জন্ম মৃত্যু তারিখটা বসালাম। হুম বসিয়ে বইটা আমি বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং লাইব্রেরিতে আমি গিফট করতে আরম্ভ করলাম এবং অনুরোধ করতে আরম্ভ করলাম হাত জোর করে যে আমরা বাংলায় জন্ম মৃত্যুর দিনগুলো পালন করি। হুম এবং বিভিন্ন সংগঠনকেও আমরা বললাম, যারা বেসরকারি সংগঠন, আমি বিভিন্ন সাহিত্য সমিতিতে, সাহিত্য শাখায় এখানে গেস্ট হয়ে গেছি বা আমার নিজের থেকে আমরা কাজ করেছি, সেখানে বলি যে আপনারা বাংলায় জন্মমৃত্যু দিনগুলো পালন করুন। অনেক জায়গা শুরু হয়েছে। আশা করি আমার শেষ স্বপ্ন বাংলার মনীষীদের বাংলায় জন্মমৃত্যু দিনগুলো সরকারিভাবে এবার পালন করা হবে। এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি, দেখি কতদিনে এই কাজটা করতে পারি। রেলটা তো হয়েছে, আরামবাগ আমরা জেলার দাবি করেছিলাম, হয়নি, কিন্তু সেটাও এখন স্যাংশন হয়েছে, ডিক্লেয়ার হয়েছে, সেটাও হবে। তা এইভাবেই এগিয়ে যাচ্ছি। নিজের রুজির যে জায়গা, সেটা আমার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা আমি পার মান্থ ইনকাম করতেই পারতাম, সেটা আমি আমার ছেলের ওপর ছেড়ে দিয়ে আমি দেশ বিদেশে এবারে ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে আমার নেশা। হুম। আপনার এই ইচ্ছেটাও পূর্ণ হবে। এই ধন্যবাদ। হ্যাঁ। ভালো থাকুন।